আজ একটু ভিন্ন স্বাদের ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় প্যাসেজ অর প্যারাগ্রাফ। এই শব্দগুলো আমরা শুনেছি, কিন্তু এই শব্দগুলো সম্পর্কে একটু পরিষ্কার ধারণা করে নেওয়া দরকার। তো হোয়াট ইজ আ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ হচ্ছে আ ডিস্টিংক্ট সেকশন অফ রিটেন অর প্রিন্টেড টেক্সট। তাহলে প্যারাগ্রাফ আমরা কি দেখলাম? প্যারাগ্রাফ হচ্ছে a distinct মানে স্পষ্ট, a distinct section of a written or printed text অর্থাৎ কোনো লেখা বা ছাপানো কোনো পাঠ্যের কোন একটা স্পষ্ট অংশ। প্যাসেজ কি? প্যাসেজ হচ্ছে a short piece of writing. প্যাসেজ a short piece of writing or music. আমার আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে, এগুলো আমরা হয়তো জানি, কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ লিখি, স্টোরি লিখি, কোনো লেটার রাইটিং লিখছি, এনি কাইন্ড অফ রাইটিং স্কিল, সেখানে যে আমরা প্যারাগ্রাফগুলো করছি বা প্যাসেজগুলো করছি, সেটা ক ধরনের হয় এবং সেই ধরন অনুযায়ী ঠিক কিভাবে লেখা উচিত, এটাই আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে? একটা প্যারাগ্রাফ ক ধরনের হয় এটা জানা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা আমরা ঠিক কোন টেন্সে ব্যবহার করব, কোন টেন্সে লেখা উচিত। ঠিক আছে? প্যারাগ্রাফ এটা চারটে ভাগে ভাগ করা যেতে পারে। প্যারাগ্রাফকে একটা ডেসক্রিপটিভ, দুই ন্যারেটিভ, তিন ডেসক্রিপটিভ ন্যারেটিভ, এবং 4 নম্বর হচ্ছে রিফ্লেকটিভ অর এক্সপোজিটরি। এই 4 ধরনের প্যারাগ্রাফ হয়। প্যারাগ্রাফ, প্যাসেজ, যত যা কিছুই আমরা পড়ি, হয়তো কোনো স্টোরি পড়ছি, কোনো এসে পড়ছি, এনি কাইন্ড অফ রাইটিং স্কিল, 4 ধরনের প্যাসেজ হয়। ঠিক আছে? ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক, ন্যারেটিভ বিবৃতিমূলক। এটা দেখো ডেসক্রিপটিভ ন্যারেটিভ মিশিয়ে এমন কোনো প্যারাগ্রাফ আছে বা এমন কোনো প্যাসেজ আছে যেখানে কিছুটা অংশ ডেসক্রিপটিভ, কিছুটা ন্যারেটিভ। আর একটা হচ্ছে রিফ্লেকটিভ বা এক্সপোজিটরি, যাকে বলা হচ্ছে ভাবমূলক বা চিন্তামূলক। ঠিক আছে? তা ডেসক্রিপটিভ যখন আমরা কোনো কিছু লিখব, ঠিক আছে, অর্থাৎ ডেসক্রিপশন অফ সামথিং, ঠিক আছে, তখন আমরা অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে লিখব। প্রেজেন্ট টেন্স যখন কোনো কিছু বর্ণনা লিখছি,
প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে লিখবো। ন্যারেটিভ মানেই বিবৃতিমূলক, অর্থাৎ কোনো ন্যারেট করছে কোনো কিছু, কোনো কিছু বিবৃত করছে, দ্যাট শুড বি রিটেন ইন পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্সে লেখা উচিত, পাস্ট টেন্স। যেমন ধরো কোনো স্টোরি লিখছো তুমি, কোনো নিউজ পেপার রিপোর্ট লিখছো, সব ন্যারেটিভ, কোনো কিছু আমরা ন্যারেশন দিচ্ছি, কোনো কিছু বিবৃতি দিচ্ছি। অতএব একটা স্টোরি হোক, এনি যেটা বিবৃতি দিচ্ছে এমন কোনো কিছু, সেটা পাস্ট টেন্সে লেখা উচিত। ডেসক্রিপটিভটা প্রেজেন্ট টেন্সে লেখা উচিত। ডেসক্রিপটিভ মানে কোনো কিছুর এনি কাইন্ড ডেসক্রিপশন অফ এনি স্ট্যাটিক অবজেক্ট, তার যখন বর্ণনা করছি আমরা, সেই যেমন এই ঘরটা যদি বর্ণনা করি, ঠিক আছে, বা কোনো ব্যক্তির চেহারা বর্ণনা করি, সে তাহলে সেটা ডেসক্রিপটিভ, সেটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। যখনই আমরা কোনো ন্যারেটিভে চলে যাব, দ্যাট ইজ কোনো স্টোরি, কোনো নিউজ পেপার রিপোর্ট, তখন কিন্তু সেটা পাস্ট টেন্সে লিখতে হবে। আবার এমন কিছু প্যাসেজ থাকে বা প্যারাগ্রাফ থাকে যেটা কিছুটা ডেসক্রিপটিভ, কিছুটা ন্যারেটিভ। যেমন উদাহরণস্বরূপ আমরা নিতে পারি, ধরো তাজমহল সম্পর্কে আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হলো, তাহলে তাজমহলের একটা ইতিহাস আছে, তার সৃষ্টির ইতিহাস, তার প্রতিষ্ঠার ইতিহাস, এগুলো আছে। তাহলে এটা কি, এটা ন্যারেটিভ, তাহলে এই অংশটুকু আমি পাস্টে লিখবো। কিন্তু যখন তাজমহলের গঠনগত বর্ণনায় আসবো, তখন সেটা হয়ে যাবে আবার ডেসক্রিপটিভ, প্রেজেন্টে হয়ে যাবে, ওটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। বোঝা গেল? ধরো আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস সম্পর্কে আমাকে লিখতে বলা হলো, তাহলে তার একটা ইতিহাস আছে, তার প্রতিষ্ঠা, কে প্রতিষ্ঠা করেছিলেন, কি করেছিলেন ইত্যাদি, কত সালে হয়েছিল ইত্যাদি, গোটাটা ন্যারেটিভ, একটা আখ্যানমূলক, অতএব এটা পাস্ট টেন্সে লিখতে হবে। আর যেই ওটা বর্ণনায় চলে আসছি, যে তার হাজারদুয়ার, আসলে হাজারদুয়ার আছে কিনা, হাজারদুয়ার নেই ওখানে, আসল দুয়ার 100 ছিল, বাকি 900 ছিল নকল দরজা, তো সেটা তখন আমরা প্রেজেন্ট টেন্স লিখবো। বোঝা গেল? আর একটা বিষয় হচ্ছে প্যারাগ্রাফ হয়, সেটা হচ্ছে রিফ্লেকটিভ বা এক্সপোজিটরি। জেনারেলি এগুলো অ্যাবস্ট্রাক্ট কোনো চিন্তা বা বিমূর্ত কোনো চিন্তা, ধর ফ্রেন্ডশিপ, লাভ, এটসেট্রা এটসেট্রা, কম্প্যাশন, দয়া, এই সম্পর্কে কিছু লিখছি, তাহলে সেটা কিন্তু ভাবমূলক বা চিন্তামূলক, দ্যাট ইজ রিফ্লেকটিভ অর এক্সপোজিটরি প্যাসেজ অর প্যারাগ্রাফ। এটাও কিন্তু লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। এটা পাস্ট প্রেজেন্ট মিলে, এটা ডেসক্রিপটিভ হলে প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, আর যখন রিফ্লেকটিভ বা এক্সপোজিটরি লিখছি তখন অবশ্যই প্রেজেন্ট। এইগুলো খেয়াল রাখতে হবে, এইগুলো সম্পর্কে ধারণা আমাদের থাকে না। সেই কারণে যখন আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি যে একটা স্টোরি পুরোটা প্রেজেন্টে লিখে বসে আছে, ঠিক আছে, ধারণাটা নেই যে একটা স্টোরি মানে কিন্তু একটা ন্যারেটিভ, অর্থাৎ ন্যারেটিভটা পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। এবার ওই স্টোরির মধ্যে তুমি কোনো ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলে সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম আসতে পারে, কিন্তু স্টোরির যে মূল ফরম্যাটটা সেটা পাস্টে, একটা নিউজ পেপার রিপোর্টের মূল ফরম্যাট পাস্টে যাবে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে। আমি এই কাইন্ড অফ প্যারাগ্রাফ অর প্যাসেজ, এটা আমাদের একটা আলোচ্য বিষয় ছিল। আর একটা বিষয় আমি বলেছিলাম যে টিপিক্যাল ইউসেজ অফ দ্য ওয়ার্ড প্যাসেজ। এই যে প্যাসেজ শব্দটা, আমাদের ধারণা কি আছে, প্যাসেজ মানে কোনো ফাঁকা অংশ, প্যাসেজ মানে কোনো অনুচ্ছেদ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, এই ধারণা আমাদের আছে। কিন্তু প্যাসেজে আরো কত ধরনের ব্যবহার হয়, সেই আজকে শুধু এই শব্দটা নিয়ে আমি কথা বলবো, প্যাসেজের, ঠিক আছে। প্যাসেজ, প্যাসেজ, প্যাসেজ প্রথমেই বলি, শুধু এই প্যাসেজটা ওই অনুচ্ছেদ বা ফাঁকা অংশ, ফাঁকা স্থান, এই সমস্ত বাদ দিয়েও আরেকটা ব্যবহার হয় ফলিং। প্যাসেজের একটা মিনিং হয় ফলিং। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তোমরা জন কিটসের যদি টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেইন কবিতাটা পড়ো, সেখানে উনি এক জায়গায় লিখছেন প্যাসেজ অফ অ্যাঞ্জেলস টিয়ার্স, অর্থাৎ দেবদূতের অশ্রুর পতন, দেবদূতের অশ্রু পড়ছে, ওই ডিউ ড্রপ, শিশিরকে বোঝাবার জন্য ওখানে তিনি একটা সিমিলির ব্যবহার করলেন, প্যাসেজ অফ অ্যাঞ্জেলস টিয়ার, এখানে ফলিং অর্থে ব্যবহার হচ্ছে। আবার ধরো যদি বলি অ্যাংরি প্যাসেজ, অ্যাংরি প্যাসেজ,
এটার মানে বাদানুবাদ, বিতর্ক, কথা কাটাকাটি, ঠিক আছে, অ্যাংরি প্যাসেজ। আবার ধরো বলি যদি ব্যাক প্যাসেজ, এটা বিতর্ক বা বাদানুবাদ, বিতর্ক, কথা কাটাকাটি ইত্যাদি ইত্যাদি, বাদানুবাদ। যদি বলি ব্যাক প্যাসেজ, ব্যাক প্যাসেজ আমরা জানি মলদ্বারে ইংরেজি রেকটাম, রেকটামকে আবার ব্যাক প্যাসেজও বলা হয়। মলদ্বার। তেমনি করে আমরা যদি বলি ফ্রন্ট প্যাসেজ, ফ্রন্ট প্যাসেজ এর মানে স্ত্রী যোনিকে বলা হয়, স্ত্রী যোনি, ঠিক আছে, একে ভ্যাজাইনাও বলা হয়, আবার স্ত্রী যোনি ফ্রন্ট প্যাসেজ। আবার ধরো বলি যদি বলি বার্ড অফ প্যাসেজ, বার্ড অফ প্যাসেজ, বার্ড অফ প্যাসেজের অর্থ ঋতুবিহারী পাখি, অর্থাৎ যে ঋতুর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। বিহার মানেই পরিভ্রমণ, ভ্রমণ, ঘুরে বেড়ানো, ঋতুবিহারী পাখি। ঋতু বিহারী, বিহারী বলতে আবার বিহার ভেবো না, বিহার মানে ভ্রমণ, বিহারী বা যাযাবর পাখি, যাযাবর পাখি, তাকে বার্ড অফ প্যাসেজ বলা। আবার ক্ষণিকের অতিথিকেও বলা হয়, হয়তো খুব অল্প সময়ের জন্য কেউ এসেছেন, ক্ষণিকের অতিথি, তাকেও বলতে পারি আমরা বার্ড অফ প্যাসেজ, ক্ষণিকের অতিথি। ক্ষণিকের অতিথি, ঠিক আছে, এটা যেমন বলা যাচ্ছে। আবার প্যাসেজের আরো দেখি কি ইউজ আছে, যেমন প্যাসেজ মানি, এটা আমরা শুনবে হয়তো কোথাও, প্যাসেজ মানি, প্যাসেজ মানি, এটার মানে জানো, আমরা এমনি জানি ট্রেন ফেয়ার, বাস ফেয়ার, বলি আমরা ফেয়ার, ভাড়া, গাড়ি ভাড়া, প্যাসেজ মানি মানে গাড়ি ভাড়া, ঠিক আছে, প্যাসেজ মানি মানে গাড়ি ভাড়া। আবার প্যাসেজ অফ, প্যাসেজ অফ অর অ্যাটও লিখতে পারো, অর অ্যাট, আর্মস, আর্মস, আর্মস মানে আমরা জানি আর্ম মানে বাহু, আর্মস মানে অস্ত্র, তাহলে অস্ত্র সংক্রান্ত কিছু, অস্ত্র চালনা, অস্ত্র বিনিময়, যুদ্ধ, তর্ক বিতর্ক, অস্ত্র চালনা, অস্ত্র চালনা, যুদ্ধ, তর্ক বিতর্ক, এই সমস্ত। অস্ত্র বিনিময় বলতে পারো, হ্যাঁ, এক্সচেঞ্জ অফ আর্মস, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্যাসেজ অফ আর্মস, অস্ত্র বিনিময়। ঠিক আছে, তাহলে আজকে প্যাসেজ থেকে আরো কতগুলো নতুন শব্দ এবং শব্দগুচ্ছ অর্থাৎ ফ্রেজ আমরা শিখলাম, আজকে শিখলাম এগুলো। আজকের মতো ক্লাসে এইটুকুই, সকলে ভালো থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আগেও বলেছি যে তাহলে নতুন নতুন আরো অনেক জিনিস পাবে। আমি সবে এসেছি ইউটিউবে, আমার ক্লাস এখন চলতেই থাকবে। আমি প্রিভিয়াসেও বলেছিলাম আমার যে আমি ইংরেজি সাহিত্যের বিভিন্ন দিককে দেখিয়ে যাবো, ইংরেজি ভাষার বিভিন্ন দিককে দেখিয়ে দিয়ে যাব, সেই চেষ্টা নিয়ে আমার আশা। তোমরা সমৃদ্ধ হবে এটাই আমরা চাই, আমি চাই যে তোমরা এই ভাষাটাতে সমৃদ্ধ, খুব ভালো একটা ম্যাসকুলাইন ভেরি এনরিচ ল্যাঙ্গুয়েজ এটা, হ্যাঁ, তোমরা সমৃদ্ধ হও এটাই আমি চাই, সেই কারণে আমার প্রচেষ্টা। ঠিক আছে, গুড বাই।